যে আমার খুব অসহায় লাগছিল। আমার কেমন মনে হচ্ছিল আমি একটা গর্তের মধ্যে, একটা গভীর অন্ধকারের মধ্যে তলিয়ে যাচ্ছি। আমি বুঝতে পারছিলাম না আমার কি করা উচিত। কি করে পারলে নিজেকে এতটা কষ্ট দিতে? আমার উপর এত অভিমান তোমার? কেন নিজেকে দোষী করছো তুমি? দোষী তো আমি, সব দোষ তো আমার। তোমার সব অপমানে, সব খারাপের সব দোষ আমার। আমার জন্যই তো হলো সবকিছু। এটা অযোগ্য অপদার্থ মানুষ। ভালো কিছু নেই আমার মধ্যে, কোনো ভালো কিছু নেই। আমি খুব খারাপ মানুষ, মেঘ, খুব খারাপ। দাঁড়া, স্ন্যাক্সের আইটেমগুলো নিয়ে আসছি। এই শোন না, বলছিলাম যে আমাদের অনারেবল গেস্ট কখন আসবে? আরে এসে যাবে, তুই এটা খা, এনে। বাই দ্য ওয়ে, দিব্যেন্দু, তোর এই ঘরের পারফিউমের স্মেলটা না রিমাইন্ডেড মি অফ সামওয়ান। কার কথা? গিনি। এই গন্ধটা ইউজ করতো মাঝে মাঝে। ইস, ভুল করেছি, খুব বড় ভুল করেছি। আজ আমার পারফিউম লাগানোটাই ভুল হচ্ছে। এটা কেন আমার মাথায় আসেনি আগে? ওর ক্রিমিনাল মাইন্ড ঠিক সন্দেহ করেছে। কি হবে এখন? নাকি ধরা পড়ে যাবো? ওর সঙ্গে তো ডিভোর্স হয়ে গেছে না? নো, এত সহজে আমি ওকে ছেড়ে দেব না। দিব্যেন্দু, আমার না একটা প্রবলেম আছে, ছোট্ট একটা প্রবলেম। তুই অবশ্য জানিস আমি খুব 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 খারাপ মানুষ, যাকে বলে একেবারে নোংরা প্রকৃতির মানুষ। আমি যখন কারো শত্রু হই তখন তাকে শেষ করে দিই, একেবারে সব দিক থেকে শেষ করে দিই। গিনি আমার শত্রু। ওর জন্য আমাকে জেলে যেতে হয়েছে, আমার বাবার সম্পত্তি ফরজারি করে আমাকে ভোগ করতে হচ্ছে। তুই জানিস, আমি যদি কোনোদিনও ধরা পড়ে যাই, বাড়ি থেকে আই উইল বি কিকড আউট। সেটা কার জন্য? গিনির জন্য। আমার হাত থেকে এত সহজে মুক্তি পাবে না। গিনিকে আমি শেষ করব। আমার সঙ্গে শত্রুতার দাম ওকে মেটাতে হবে, যেমন আর একজন মেটাচ্ছে। কে আছে? আছে একজন, সে তোর জানার দরকার নেই। বলছা মইয়া দে না। আচ্ছা তুই বা কতবার দিবি? দিয়ে আমি নিয়ে নিচ্ছি। ইয়েস রূপসান্ধান, তোমার পেটে অ্যালকোহল কাজ করতে শুরু করেছে। আমি দীপেন্দুকে একটা টেক্সট করে দিই যে হ্যান্ডেল উইথ কেয়ার।
মেঘ, আমি আমার প্রাণ বাঁচানোর ঋণ তোমার মান বাঁচিয়ে শোধ করব। জিষ্ণু, তুমি এখানে? আঙ্কেল, আমি মেঘের সঙ্গে একবার দেখা করবো বলে এখানে ওয়েট করছিলাম। তো আমাকে বলে না কেন? না, আপনি কখনো না কখনো তো এখানে আসবেনই, তাই আমি এখানে অপেক্ষা করছিলাম। আপনারা সবাই এখন ব্যস্ততার মধ্যে আছেন, তাই আর ডিস্টার্ব করিনি, তাই এখানেই ওয়েট করছিলাম। আমি তো বেরিয়ে গেলাম তখন দেখিনি তো। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি ওই পাশ দিয়ে বেরিয়েছিলাম। তাহলে ফিরে এলেন? আরে বলো না, তোমার মেঘের মায়ের মোবাইলটা আমি সঙ্গে করে নিয়ে চলে গেছিলাম, সেটা দিতেই ফিরে এসেছি। কি হতো বলো তো যদি না আসতাম? তুমি তো অনন্তকাল এখানে বসেই থাকতে, একটা ফোন তো করবে, যতই ব্যস্ত থাকি না কেন। তোমার ফোন ধরবো না? এসো, তুমি আমার সঙ্গে এসো। আজকে বাড়ি গিয়ে রেস্ট নেবে। শুনলাম গত কয়েকদিন ধরে তুমি নাকি এখানে। তোমাকে কে বললো? ওই নার্স, তাই না? পেট পাতলা, সব কথাই বলে দিয়েছে। আর কি কি বলেছ? নালিশ করে আবার ওর চাকরিটা খেয়ে নিও না যেন। হাসলে যে। এই যে কতদিন পর তোমার মুখে হাসি দেখলাম। একটা কথা বলবো? আমার বাড়ি যেতে ইচ্ছা করছে না। তুমি এখানে শুয়ে ঘুমো, আমি বসে বসে তোমাকে দেখি সারা রাত। থাকবো? তোমার মাকে বাড়ি পাঠিয়ে দেবো? কেন? লুকিয়ে চোরের মতন কেবিনে আসবেন? এটাও বলে দিয়েছে তোমাকে? এসো। এই যে তোমার মোবাইলটা দিতে আসতে হলো আবার। কিন্তু বাইরে বসে আছো কেন? চেঞ্জ করাচ্ছে? না না, ধরো। চেঞ্জ করাচ্ছে না। তাহলে না, নার্সকে তো দেখলাম বাড়ির ডেস্কে গল্প করছে। ভেতরে কে আছে? তুমি এখানে কেন? কি আশ্চর্য, ও একা আছে। কি আশ্চর্য, তুমি ওকে। না না, কোথায় যাচ্ছ? তুমি এখন যেও না, ও একা নেই। নেই মানে? কে আছে ভেতরে? আচ্ছা বেশ, তুমি যদি রাজি না থাকো তাহলে আমি চলে যাচ্ছি। বাড়ি গিয়ে একটু রেস্ট নাও, ভালো করে ঘুমো। দেখো চেহারাটা কতটা খারাপ হয়ে গেছে। তুমিও ভালো করে ঘুমো, রেস্ট নাও ভালো করে। তোমার জন্য একজন অপেক্ষা করছে, সে তো ভালো হতে চায়, ভালো থাকতে চায়। বাপি, বাপি তুমি আবার চলে এলে যে? আরে বলিস না, তোর মায়ের ফোনটা নিয়ে তো চলে গিয়েছিলাম, আমি ফেরত দিতে এলাম। তা ভাবলাম আরেকবার দেখে যাই। তোমার কথা হয়েছে? হ্যাঁ, আমি আসছি মেঘ, কালকে আবার আসবো। ওকে রেস্ট নিতে দাও, স্ট্রেস নেওয়াটাও ঠিক হবে না। চলো, নার্সকে পাঠিয়ে দিচ্ছি। কেন নীল? কেন তোমাকে দেখলে আমার ভেতরটা এরকম হয়? কেন? আমার জন্য তুমি তোমার বিশ্বাস অবিশ্বাস সব এক করে দিলে। কেন জেগে আছো রাতের পর রাত? তুমি তো ভালোবাসো না আমাকে।
আবার তো অবিশ্বাস করবে আমাকে, আবার আমাকে কষ্ট দেবে। কেন আমাদের জীবনটা এরকম হয়ে গেল নীল? কেন? ওকে ওকে, এই রূপ, ও আসছে রে। আসলে একটা শো ছিল, তাই জন্য ওর আসতে দেরি হচ্ছিল। শো? হ্যাঁ। হোয়াট কাইন্ড অফ শো? আরে ও তো মডেলিং করে, তাই ফ্যাশন শো তো থাকেই ওর। ওয়াও, এই ক্যাটওয়াক করে? দারুণ করে। আই এম রিয়েলি ফিলিং এক্সাইটেড ইয়ার। তুই কি বলছিস গিনির ব্যাপারে? Oh, yes. I was talking about Guinea. She tried to be smart. মানে রূপ শ্যান্নালের উপরে স্মার্টনেস দেখাতে। আমার ড্যাডির কাছে আমার পজিশন খারাপ করে দিয়েছে। গিনির মতো মেয়ে আমাকে টাইট দিয়ে দিল, ভাবতে পারছিস তুই? ওরা দেখেছিস গিনিকে? যেন ওনারা মাইথোলজি থেকে নেমে এসেছে। 10টা গিনির সঙ্গে না আমি একদিনে রূপ আর খাস না, তোর নেশা হয়ে যাচ্ছে। তুই কাকে বলছিস? রূপ শ্যান্নালকে? I can drink like a fish, यार। দেখবি, wait, let me show you। রূপ, তোর বেশি হয়ে যাবে না তো? আরে চিল মা ইয়ার, স্পেশাল গেস্ট আসার আগে কিচ্ছু হবে না। রূপ, ইফ ইউ ডোন্ট মাইন্ড একটা কথা জিজ্ঞেস করবো? শুট। বল বল। আচ্ছা, কি ঝামেলা হয়েছিল? পুলিশ তোকে অ্যারেস্ট কেন করলো? নাইস, ভেরি নাইস দীপেন্দু। ও বলবে এবার। মেঘ সে হঠাৎ আউট অফ দ্য ব্লু মাঝখানে ঢুকে গেল আর আমার জাস্ট প্ল্যানটাকে শেষ করে দিল। বাট মেঘের সেই কাজের মূল্য মেঘরা এখন মেটাচ্ছে হসপিটালের বেডে। মেঘ রায় মানে সিঙ্গার মেঘ রায় তো? ও তো সুইসাইড অ্যাটেম্প করে হসপিটালে অ্যাডমিট আছে। কেন অ্যাটেম্প করলো? এই আমি না তোর কথা কিচ্ছু বুঝতে পারছি না। তুই না আউট হয়ে গিয়ে যা খুশি তাই বলছিস। আমি বলছি না আউট হয়নি। রূপ শ্যান্নাল কখনো আউট হয় না। আমি এখনো এই বোতলটা শেষ করে গাড়ি চালিয়ে বাড়ি যেতে পারি। When I was 14, তখন থেকে আমি ড্রিঙ্ক করছি। রূপ শ্যান্নাল অত সহজে আউট হবে না। বলতো মেঘ রায় সুইসাইড অ্যাটেম্প কেন করলো? আর এর মধ্যে তুই কোত্থেকে আসছিস? মাই রিভেঞ্জ। আমি নিজে হাতে তো কিছু করিনি, করিয়েছি। It was my plan. এই তুই দেবর্ষীকে চিনিস? দেবর্ষী ব্যানার্জি। আমি আসছি আন্টি, কালকে আবার আসবো। এসো। আসছি, এলাম। জিষ্ণু, তুমি মেঘের সঙ্গে দেখা করবে তো? হ্যাঁ আঙ্কেল। এসো। মেঘ, তুমি আমার মেঘ বালিকা। তোমার মনে আছে মেঘ, আমি তোমাকে যে কবিতাটা শোনাতাম, আমি বললাম তোমার জন্য নতুন করে লিখবো। তবে সে বলল, সত্যি লিখবি? বেশ, তাহলে মস্ত করে লিখতে হবে, মনে থাকবে, লিখি কিন্তু আমায় দিবি। আমি বললাম
তোমার জন্য লিখতে পারি এক পৃথিবী। মেঘ বলেছে যাব যাব, না যাব নয়, আসবো। মেঘ তো আসবে আমার কাছে, মেঘ আমার কাছে ফিরে আসবে। মেঘ বলেছে। ভাই কি কাণ্ড, এতদিন বাদে তোর গলায় গান। হ্যাঁ, এতদিন গান গাইনি বলে কি সুর তাল সব চলে গেছে নাকি? একদমই না, সুর তো যায়নি, বরং গলায় একটা মিঠে ব্যাপার এসেছে। কিন্তু কেসটা কি? আর মেঘ কি বললো? মেঘ এখন ঠিক আছে, বুঝলি, অনেকটা বেটার, আউট অফ ডেঞ্জার পুরোপুরি। মেডিকেল কন্ডিশনের খবর তো আমি পেয়েছি জেঠিমনির কাছ থেকে, কিন্তু আমি বলছি যে এই যে তুই মেঘের কেবিনে গেলি, এতক্ষণ থাকলি, দুজনে মিলে চুপি চুপি এত কথা বললি, তা কি কথা বললি? বলবো কেন তোকে? ওর সাথে আমার প্রাইভেট কথা ছিল, সিক্রেট। আচ্ছা তাই নাকি? হ্যাঁ রে গিনি, আজকে কত দিন কত মাস পরে মেঘ আমার সঙ্গে নিজের থেকে কথা বলতে চাইলো। যা, নিজে থেকে কথা বলতে চাইলো আবার কি? আমি তো শুনলাম মেঘের মা তোকে ডেকে পাঠিয়েছিলেন, অমনি তুই মেঘের নামে চালিয়ে দিলি। আরে মেঘের যদি আপত্তি থাকতো তাহলে কি ওর মা ডাকলেও ও আমার সঙ্গে কথা বলতো? বলতো না তো। আচ্ছা তুই তো ওর জেদটা জানিস, সকলেই তো ওকে খুব সহজ সরল সাদাসিধে ভালো মেয়ে বলে, তারা তো আর ভেতরটা জানে না, মানে ওর ভেতরের জেদটা জানে না। তারা যদি ওর ভেতরের জেদটা জানতো না। দাদা ভাই, তুই আবার ওর নামে নিন্দে করছিস তো? দাঁড়া, আমি হসপিটালে যাই কালকে, মেঘকে কিন্তু আমি সব বলে দেবো এইসব কথাবার্তা। না রে বাবা, নিন্দে কেন করব? জানিস তো গিনি, আজকে কতদিন বাদে মেঘের চোখে আমার জন্য ভালোবাসা দেখলাম। জানিস তো, ও না আমার কাছে থাকাটা চাইছিল, মেঘ আমার প্রেজেন্সটা চাইছিল। তুই তো জানিস লাস্ট যতবারই আমাদের দেখা হয়েছে, ওর চোখে আমার প্রতি হতাশা, ফ্রাস্ট্রেশন, অভিমান এগুলোই থাকতো। যে যন্ত্রণাটা আমি ওকে দিয়েছি সেই যন্ত্রণাটাই থাকতো। হ্যাঁ, ও চোখের জল ফেলতো না আমার সামনে, কিন্তু আমি বুঝতে পারতাম ও ভেতরে ভেতরে কাঁদছে। এত কিছু আজকে বুঝছিস রে দাদা ভাই? ওর সাথে থাকতে কেন বুঝিসনি বলতো? সেটাই হয়তো আমাদের ডেস্টিনি ছিল। এত দারুণভাবে ভালোবাসা, এত দারুণ সংশয়, দূরে দূরে চলে যাওয়া, নিজেদেরকে ভুল বোঝা, সবকিছুই মনে হয় ডেস্টিন ছিল আমাদের জীবনে। না দাদা ভাই, ডেস্টিনি নয়, তুই দুর্বল ছিলি। দেখ, আমরা তো কখনো মেয়েকে বাড়ির বউ হিসেবে মেনেই নিইনি, সবসময় এগেইনস্টেই ছিলাম। ইনশর্ট, আমরা মেঘের সঙ্গে নোংরামি করেছি, কিন্তু তুই তো ওকে ভালোবেসে আমাদের বাড়িতে এনেছিলি, তোর তো দায়িত্ব ছিল দাদা ভাই। আমি জানি রে গিনি, আমি বুঝতে পারছি তুই কি বলতে চাইছিস। আমি না আমার সব ভুল বুঝতে পেরেছি, আমি ভুলগুলোকে রিয়েলাইজ করেছি। আমি মেঘকে এখন অনেক ভালো জানি। আমি নিজেকে সারেন্ডার করেছি মেঘের কাছে, আমার সব ভুল আমি স্বীকার করে নিয়েছি। কিন্তু আমার না একটা ভয় হয়, জানিস তো, ভয় হয় যে অনেকটা দেরি হয়ে যায়নি তো। দাদা ভাই, তুই আবার এগুলো ভাবছিস? না রে, তুই আঙ্কেলকে দেখিসনি, কি সাংঘাতিক একটা রাগ ওনার আমার প্রতি, উনি আমাকে সহ্যই করতে পারছেন না। এটার তো কারণ আছে দাদা ভাই, তুই চেষ্টা কর তোর অনেস্টি দিয়ে, তোর অ্যাপ্রোচ দিয়ে আবার আঙ্কেলের মনে তোর জন্য ভালোবাসাটা ফিরিয়ে আনতে। আঙ্কেল তো তোকে খুব ভালোবাসতেন দাদা ভাই, তোকে খুব বিশ্বাস করতেন। আজকে ঠিক ততটাই অবিশ্বাস করেন। আঙ্কেল যদি ডিভোর্সের পেপারটা উইথড্র করতে আপত্তি করে তখন কি হবে? কি আবার হবে? এই কোর্টে ডিভোর্স করবি, ওই কোর্টে গিয়ে বিয়ে করে নিবি আরেকবার, ব্যাস, তাহলে ঝামেলা মিটে গেল। মজা করছিস? মজা করব কেন, তোকে আমি একটা উপায় বলে দিলাম। না রে, এই লড়াইটা কঠিন হবে। আঙ্কেল আসলে দাদা ভাই, আমি একটা কথা বলি, এখন আঙ্কেলের কথা না ভেবে মেঘের কথা ভাব।
দেখবি ভালো লাগবে। আচ্ছা, তুই তো সকালে আমার সঙ্গে হসপিটালে গেলি, তারপর হঠাৎ করে তুই কোথায় গায়েব হয়ে গেলি? আমি যখন বাড়ি ফিরলাম তখনও তো তুই ফিরিসনি। এত সাজগোজ করে তুই কোথায় গেছিলিস? একটা সিক্রেট মিশনে। মানে? এখন জানতে পারবি না, সময় এলে বুঝতে পারবি। তা তোর মিশন কি সাকসেসফুল? ইয়েস। এই একটা সত্যি কথা বলতো, তুই প্রেম করছিস? ন্যাড়া বেলতলায় একবারই যায়, এনাফ। তাহলে তুই কোথায় গেছিলিস? যাব বাবা, প্রেম করতে না গেলে আর কোথাও যাওয়ার নেই। মেঘের ওই অবস্থায় তুই হসপিটাল থেকে বেরিয়ে সেজে গুজে। মেঘের জ্ঞান ফেরার খবর পাওয়ার পরেই আমি হসপিটাল থেকে বেরিয়েছি, তুই খেয়াল করিসনি। তুই তো একবার তীরের বেগে ছুটে হসপিটাল থেকে বেরিয়ে গেলি, তারপর আবার ছুটে হসপিটালের ওপরে উঠে গেলি। আজকে আমি যা করেছি না, শুনলে কেউ বিশ্বাস করবে না। ইভেন তোকে বললেও তুই বিশ্বাস করবি না। শুনলে বিশ্বাস করতাম না ঠিকই, কিন্তু যেটা নিজের চোখে দেখেছি সেটা কি করে অবিশ্বাস করি বল? তুই? আমি দেখেছি দাদা ভাই, আমি জানি তুই এম্বারেসড হবি, তাই আমি কাউকেই কিছু বলিনি। তুই আর মেঘ একে অপরকে ভীষণ ভালোবাসিস। এই ভালোবাসাটাকে আর কষ্ট দিস না প্লিজ। দেব না রে, আর কোনো কষ্ট আমি দেব না। আমি তোকে কথা দিচ্ছি কিনি, যত্ন করে আগলে রাখবো। আর আমি তোকে কথা দিচ্ছি দাদা ভাই, আমার প্রাণ বাঁচানোর ঋণ আমি শোধ করবই। কিভাবে? সময় এলেই দেখতে পাবি।